হুম, হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আমরা কি বললাম, বাক্যতত্ত্ব যেভাবে পড়লে অন্তরে গেঁথে যায় এবং আমরা যেভাবে পড়াবো, মানে কি? মানে হচ্ছে তুমি কত পড়বে, এক পাশ দিয়ে পড়বে, এক পাশ দিয়ে ভুলবে, তার চেয়ে বরং কি এমন সিস্টেম পড়ো যেটা তোমার ভিতরে আত্মস্থ হয়, তোমার মধ্যে গেঁথে যায়, তুমি এটাকে ধারণ করতে পারো এবং অন্য সবার থেকে এবার তোমার মধ্যে একটা যোগ্যতা কৌশল হয় যে তুমি নিজেই তারপরে হচ্ছে বিবেচনা করতে পারছো কোনটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন জায়গাটাতে কি করতে হবে। এটা কোনো ভালো হয় না? তো আমরা সেই জন্যই সেভাবে করেই পড়বো। কারণ দেখা যায় তোমরা তো পড়ো কম না, কিন্তু একটা ভুল উপায়ে পড়ার কারণে বারবার বারবার পড়ো, কিন্তু আসল নাম্বারটা তুলতে পারো না। তো সঠিক পদ্ধতিতে পড়ো, তাহলে তুমি সেই কাঙ্ক্ষিত যে গোল সেটা অর্জন করতে পারবে। তাহলে প্রথমে আমরা বেসিকটার দিকে লক্ষ্য করি। হ্যাঁ, বেসিকটাকে কীভাবে কী করবো। তাহলে দেখো, বেসিকটার মধ্যে যে আলোচনা আছে, এই প্রথম দিকের যে আলোচনাগুলো, এই আলোচনাগুলোর গুরুত্বটা কিছুটা কম। তো আমি আলোচনা করে দিব যাতে তোমার বেসিকটি স্ট্রং হয়। বেসিক স্ট্রং করার জন্য এই যে এখানে 2 নম্বর যেটা দেখতেছো, এই জায়গার মধ্যে তোমরা স্টার মার্ক দিয়ে রাখো। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বা যাদের হাতে একদম সময় কম থাকবে, তার একটা কাজ করবা, সেটা হচ্ছে টেনে এই অংশের মধ্যে এসে তারপর তুমি ভিডিওটা দেখবা। এটাও একটা ভালো হয়, বুঝতে পারছো? কারণ এইটা তুমি না পারলে কিন্তু মানে অনেক অনেক চরম ভাবে কি হবে, ধরা খাবা, তুমি পাশই করতে পারবা না। মানে এই অংশ না পারলে তোমার এই অংশে টাচই তুমি করতে পারবা না। ওই খ দাও আর ক দাও, এই অংশটা তোমাকে পড়তেই হবে। আদর্শ বাক্য বা সার্থক বাক্যের 3টা গুণ কি, এবং এটা শুধু পড়লেও হবে না, এটাকে পুরো বুঝে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, আয়ত্ত নিতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তো সেটা বলবো। তারপর হচ্ছে বাক্যের প্রকারভেদ, এটা বোঝা ভালো। আচ্ছা, এরপর হচ্ছে বাক্য রূপান্তর। তো আমরা বাক্য রূপান্তরটা এখন পড়বো না, বেসিকের মধ্যে এটা পড়বো না, আমরা পাট পাট করে পড়বো। এখন শুধুমাত্র এই যে বেসিক যে অংশটুকু, যে কতে পারার জন্য বাক্য কি, কিভাবে কি, এই জিনিসগুলোর বাক্যতত্ত্বের আসল মানেটা কি, সেটা মূলত এখন পড়বো, ঠিক আছে? তো বাকি বাক্য রূপান্তরের যে সরলযোগী জটিলের জন্য আমরা একটা ভিডিও রাখবো, যে ভিডিও থেকে সরলযোগী জটিল রূপান্তর করতে পারবা। একটা ভিডিও থাকবে হচ্ছে অস্তিবাচক আর নেতিবাচকের জন্য, আর একটা ভিডিও থাকবে হচ্ছে বিবৃতি, অনুজ্ঞা, আদেশ, আবেগ শব্দ, এইটার জন্য একটা থাকবে। তাহলে এরকম 3টা ভিডিও, 3টা দেখার শেষ হলেই এরপরে ভোট কোয়েশ্চেন, তারপর হচ্ছে 5-এ 5 বা কৌশলী অনুশীলন। এরকম করে আমরা ডে বাই পার্ট বাই পড়াবো। তো এইখানে আমরা দেখি যে বাক্য কাকে বলে। এখন দেখো, কয়েকটা ধ্বনি মিলে যা হয় তাকে বলে শব্দ, আর কয়েকটা শব্দ মিলে যা হয় তাকে বলে বাক্য। হইল এবার? তার মানে এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে, মানে ভাষার যে একক, সেটা হচ্ছে একটা প্রশ্ন অনেকে করে, ভাষার একক কি ধ্বনি না বাক্য? না, ভাষার একক বাক্য। বাক্যের একক শব্দ, শব্দের একক হচ্ছে ধ্বনি। এইভাবে করে কিন্তু কি জিনিসগুলো হয়। তাহলে এক বা একাধিক শব্দ নিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে, ঠিক আছে? অথবা কি, অথবা হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদ একত্র হয়ে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। যেমন সজললতা বই পড়ে, এটি বাক্য। 5 শব্দতে গঠিত এই বাক্যের বক্তার মনোভাব কি পুরোপুরিভাবে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, বাক্যকে আমরা বুঝতে পারলাম। এবার দেখো বৈশিষ্ট্য। প্রতিটি বাক্যকে কে, উদ্দেশ্য, বিধেয় 2টি অংশে ভাগ করা যায়। তার মানে এটাও তোমাকে, যারা আবার বলতেছি এই অংশটা তারাই দেখবা যাদের হচ্ছে একেবারে ওই অ্যাডমিশন, তারপর হচ্ছে বা পরবর্তী সব কিছুর জন্যই তুমি একটু প্রস্তুত হয়ে থাকতে চাও, তারা এই অংশটা পড়ে তোমার লাভ আছে। এবং একটা লাভ আছে, সেটা হচ্ছে তোমরা যে বলো না, ইংলিশ হোক আর বাংলায় হোক, বাক্য বড় করতে পারো না, ওই বাচ্চা বাচ্চা লেখা হয়ে যায়, সেইটা ভালো করার জন্য, মানে তোমার লেখার মধ্যে একটা ম্যাচিউরিটি আনার জন্য একটা কৌশল, এখানে সেটা আলোচনা করব। তো এটাই দেখো বাক্যের বৈশিষ্ট্য। বাক্যের বৈশিষ্ট্য বলতে বেশ কিছু বৈশিষ্ট্য আমরা পড়বো। আমরা এটাকে সংজ্ঞা পড়লাম, সংজ্ঞাটা মস্ত করে ফেলবা। এখানে 2টা সংজ্ঞা আছে, এই 2টা যে কোনো একটা মস্ত করে ফেলবা এবং উদাহরণ সহ। কারণ তোমার যে রচনামূলক যে লেখাটা আসবে তার মধ্যে প্রথম প্রশ্ন থাকবে বাক্য কাকে বলে, তারপর হাবি যাবি ওটা কত প্রকার কি কি, বাক্য কাকে বলে, ওটা কত প্রকার কি কি, বাক্য কাকে বলে, উমুক অর্থ বাক্য কত প্রকার কি কি। তো বাক্য কাকে বলে তোমাকে মাস্ট বি থাকবে, এই জন্য বাক্যের সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবা উদাহরণ সহ। আচ্ছা, এবার দেখো বৈশিষ্ট্য। আমরা যদি বাক্যের বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য করি, বাক্যের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। উদ্দেশ্য, বিধেয়, অথবা বাক্যকে 2টা ভাগ করা হয়েছে, এটা বাক্যের একটা বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে এই যে বাক্যের যে 3টা অংশ, কর্তা, কর্ম, ক্রিয়া, এটা একটা বাক্যের বৈশিষ্ট্য। বাক্যের মধ্যে প্রতিটি শব্দকে কি বলে সেটা একটা বাক্যের বৈশিষ্ট্য। এরকম 4-5টা বৈশিষ্ট্য আছে। তো এর মধ্যে এই যে এই বৈশিষ্ট্যটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যে বাক্যের কি 3টা গুণ, এই বৈশিষ্ট্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার দেখো, প্রতিটি বাক্যকে উদ্দেশ্য, বিধেয় এই 2 অংশে ভাগ করা যায়। যেমন শিক্ষক পড়ায়, এটাকে তুমি 2 অংশে ভাগ করলে কি দাঁড়াচ্ছে?
উদ্দেশ্য আর বিধেয় কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে ভাগ করছে। একটা কি উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। আচ্ছা, এর মানেটা আসলে আমরা কি বুঝতে পারলাম? এই মানেটা আমাদের কি বুঝাইলো? এর মানে আমাদের বুঝাচ্ছে যে তোমরা ইংলিশে তো পড়ছো সাবজেক্ট আর প্রেডিকেট, এরকম করে 2টা জিনিস পড়েছো। বাক্যের কি একটা উদ্দেশ্য বিধেয় থাকে। এখন দেখো আমাদের বাক্যগুলো, আমরা একটা কথা আছে না, আমরা স্যার বাক্য তো বড় করতে পারছি না, বিশেষ করে ইংলিশে। ওই ঘুরে ফিরে আই ইট রাইস, তারপর হচ্ছে ইংলিশে যখন তোমরা প্যারাগ্রাফ লেখো সেখানেও কি করো, কি অবস্থাটা দাঁড়ায় যে এরকম ছোট ছোট সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে তুমি টি স্টল বলো, তারপর হচ্ছে টি প্লান্টেশন বলো, যেই প্যারাগ্রাফই আসুক তুমি সেভাবে করে লেখার চেষ্টা করো। এতে কিন্তু বোঝা যায় তুমি এখনো ম্যাচিউরড হওনি। তো সেই ক্ষেত্রে তুমি ছোট্ট বাক্যটাই কেমনে বড় করবা? একদম সিম্পল, তোমার বড় করো, অবজেক্টের বড় করা বড় করো না, সাবজেক্টের মধ্যে কিছু কাজ করা যায়, ভার্বের মধ্যে কাজ করা, মানে ফ্রেজ বাড়ায় বাক্যটাকে বড় করা যায়, যেটা দেখলে কি স্মার্ট লাগে, মনে হয় যে না ও আসলে স্টুডেন্টের মধ্যে একটু এগিয়ে। তো এই অংশটা সেই ভালো স্টুডেন্টের জন্য খুব কাজে দিবে। দেখো দুইটা, এই যে শিক্ষক আর পড়ায়, দেখো বাক্যের মধ্যে যাকে উদ্দেশ্য করে যেটা বল, বাক্যের উদ্দেশ্যটা কি, মানে প্রধান বা কর্তা, সেটা হচ্ছে কি উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্য করে যা কিছু বলা হবে সেগুলো হচ্ছে বিধেয়। এখন দেখো এই বিধেয় আর উদ্দেশ্যকে সম্প্রসারণ করা যায়, একটু করে সম্প্রসারণ করা যায়। এই সম্প্রসারণ কথাটা গুরুত্বপূর্ণ। 9 পর্যায়ে তোমরা কিছুটা পড়ে আসছো। এই যে এটাকে সম্প্রসারণ বা তাদেরকে কি বলা হয়? প্রসারক বলে। দেখো কেমনে প্রসারণ করছে, শিক্ষক পড়ায়, ছোট্ট কর্তা কর্ম, বাংলা শিক্ষক ব্যাকরণ পড়ায়, তাহলে শিক্ষকের একটা এক্সিট লাগাইছে আর এখানে একটা অবজেক্ট লাগাইছে, কি স্যার কি পড়ায়? ব্যাকরণ পড়ায়। এখন দেখো আমাদের বাংলা শিক্ষক ব্যাকরণ ভালো পড়ায়, কি বারোটা বড় হইলো না? তাহলে বাংলা আগে কাদের শিক্ষক? তোমাদের আমাদের লাগানো হয়েছে, এখানে ব্যাকরণ পড়ানোর আগে ভালো লাগানো হয়েছে, ক্রীড়া বিশেষণ লাগানো হয়েছে, একটু বড় হইলো। আমাদের প্রিয় বাংলা শিক্ষক ব্যাকরণ খুব ভালো পড়ায়, এখানে দেখো একটা প্রিয় দিয়ে বাংলাকে আরেকটু গাঢ় করা হয়েছে শিক্ষককে। এরপর হচ্ছে খুব দিয়ে ক্রীড়া বিশেষণকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে আমাদের সবার প্রিয় বাংলা শিক্ষক কঠিন ব্যাকরণ খুব সহজ করে পড়ায়। এই যে তোমাদের যেটা দেখালাম না, এই উদাহরণটাও একেবারে ক্রিয়েশন, অর্থাৎ এইটাও তুমি কোনো জায়গায় পাবা না। এরকম করে সম্প্রসারণটা যে কি বুঝাইতে হবে, মানে এই নোটটা একদিনে না অনেক অনেক দিনে তৈরি করা, অনেক প্র্যাকটিস করতে পড়াইতে একটু আজকে একটু কালকে একটু করতে করতে কিন্তু নোটটা তৈরি। এই জন্যই এত কিছু এসেছে। সাধারণত বাজারে তুমি যে বই দেখো না কেন সেই বইগুলো কি থাকে, এই বই থেকে সে নেয়, তার বই থেকে অমুকে না, অমুকের সাথে সেই বই মিল, সবার কথা মিল, কিন্তু এটা তুমি একেবারে কোনো মিল পাবে না, আমূল পরিবর্তন, একেবারে আমূল চেঞ্জ। ঠিক আছে, এই জন্যই তোমাদের এটা, এই জন্যই যে এই বইটা কেউ দেখার পরেই তার একটা প্রেমে পড়ে যায় যে না আমাকে এটা লাগবেই, এবং খুঁজে থাকে যদি স্যার এরকম যদি ইংলিশ বই পাওয়া যেত, এমন যদি মনে করেন যে আইসিটির বই পাওয়া যেত, সবাই এরকমটা খোঁজে। আইসিটি বই মনে এরকম কিছু কিছু আছে, অনেক স্যাররা অনেক কষ্ট করে লেখে, কিন্তু বাংলার মধ্যে আসলে এরকম আছে। দেখো এরপর দেখো উদ্দেশ্য পূর্বে এবং বিধেয় কি থাকে? পরে বসে, এটাই মনে রাখতে হবে, উদ্দেশ্য পূর্বে এবং বিধেয় পরে বসে। তবে মাঝে মাঝে কি হয়, এটা জায়গাটা চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন চিনি বা শর্করা এইসব মিলে তৈরি হয়, আবার দেখো এইসব মিলে তৈরি হয় চিনি বা শর্করা। দেখো দুইটার মধ্যেই কি মিল আর অমিল, কি বা কি ঘটনা ঘটেছে সেটাও দেখো। যে তুমি দুইভাবে বাক্য বলতে পারো যে আমি শিক্ষক, শিক্ষক হচ্ছে আমি পড়াই আমি পড়াই। দেখো তাহলে পড়াইটা আগে দিতে পারতেছো, দুইটাই হতে পারে, উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্য দুইভাবেই হতে পারে। এরপরে দেখো এটাকে বলা হচ্ছে প্রসারক। উদ্দেশ্য বিধেয়কে কিভাবে করা যায়? প্রসারণ করা যায়। দেখো তো 1952 সালে ঢাকার রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক সালাম বরকত জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এত বড় বাক্যটাকে যদি ছোট্ট করে চিন্তা করি, তোমরা যেভাবে চিন্তা করো ছোট ছোট করে, সেটা কি হবে? কি রফিক কি করেছিল? জীবন দিয়েছিল, বা রফিক জীবন উৎসর্গ করেছিল, বা রফিক উৎসর্গ করেছিল, আরো সহজ রফিক করেছিল, বা কর্তা আর ক্রিয়া, সিম্পল। এখন দেখো কেমনে বাড়ানো হয়েছে, উদ্দেশ্যটাকে বিস্তৃত করা হয়েছে। উদ্দেশ্যটা অত শুধু রফিক না, রফিক আছে সালাম বরকত জব্বারও আছে। এরপর শুধু করেছিল কি? উৎসর্গটাও আছে। কি করেছিল? জীবন, সেটাও আছে। কার জন্য? মাতৃভাষার জন্য। এরপর হচ্ছে কখন? 52 সালে। কোথায়? রাজপথে। তারপর হচ্ছে এই রফিক জব্বার বরকত সালামকে আরেকটু প্রসারণ করেছে, কি উদ্দেশ্যে প্রসারণ? ওরা বাঙালি জাতির অহংকার, রফিক জব্বার বরকত সালাম। তাহলে এইটা দিয়েও কি আমরা কি ধরতে পারতেছি যে আসলে কিভাবে করে স্টেপ বাই স্টেপে কি করা যায়, বাক্যকে আসলে সম্প্রসারণ করা যায়। তুমিও এরকম বাক্যকে একটু প্র্যাকটিস করলে বাক্যকে সম্প্রসারণ করতে পারবা। তো
তো এটাই বাক্যের মধ্যে আমাকে উদ্দেশ্য বের করো, বিধেয় বের করো। উদ্দেশ্যকে যে বাড়াইছে সে হচ্ছে উদ্দেশ্য প্রসারক, বিধেয়কে যে বাড়াইছে সে হচ্ছে বিধেয় প্রসারক। এখন বিধেয় প্রসারক আগেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, শেষও থাকতে পারে। আমাদের বাক্য যেরকম হতে পারতো না, বাঙালি জাতির অহংকার রফিক বরকত সালাম মাতৃভাষার জন্য 1952 সালে ঢাকা রাজপথে জীবন দেয়, সেটা তো হতে পারতো। তার মানে বিধেয় আগে কিংবা পরে আসতে পারে। তো এত আলোচনা করার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে যে উদ্দেশ্য আর বিধেয়কে সম্প্রসারণ করতে করতেই আমরা সেন্টেন্সকে বড় করতে পারি, এবং সেটাই হয় কি আসল সত্য কিংবা ভালো মানের উৎকৃষ্ট সেন্টেন্স, যেটা দিয়ে একটা স্টুডেন্টের লেভেল মাপা যায়। তারপরটা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম বিধেয় যে সবসময় উদ্দেশ্যের পরেই বসবে এমন না, আগেও আসতে পারে। ঠিক আছে, এরপর বিধেয় অংশ সাধারণত ক্রিয়া থাকে। বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে বলা হয় পূরক। এই একটা প্রশ্ন তোমরা হয়তো সামনে আসলে পরে হয়তো পারো না যে স্যার পূরকটা কি। পূরক হচ্ছে যে না হলে জীবনটা পূর্ণ হইতো না, অর্থাৎ ইংলিশে যেটাকে অবজেক্ট বলা যায়। তুমি এখানে খেলো তো, এই যে দেখো তো 1952 সালে ঢাকা রাজপথে বাঙালিদের অহংকার রফিক বরকত সালাম জব্বর মাতৃভাষার জন্য উৎসর্গ করেছিলেন। কি উৎসর্গ করেছিলেন সেটাই বলা হইল না। কেমন হইল না? আরো সহজ করে বলি, তুমি হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবা সেটাই তো অবজেক্ট। সেটাকে কি বলে? অবজেক্ট বলে। যারা আমাদের ক্রিয়াপদের ক্লাস করেছো তারা জানো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে সেটাই যদি অবজেক্ট হয় তাহলে অবজেক্টে হচ্ছে পূরক। তাহলে পূরকটা কি বুঝতে পারবা? তো বুঝতে পারবা। এইচএসসি লেভেলের জন্য পূরক বুঝতে পারাটা আসলে এমন জরুরি কিছু না, কিন্তু যারা এই ভিডিওটা দেখতেছো অ্যাডমিশনের জন্য কিংবা অ্যাডমিশনের অবস্থায় এই ভিডিওটা তুমি দেখতেছো প্রিপারেশন নেওয়ার সময়, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা তোমাকে বুঝে নিয়েই হবে, তারপর সামনে আগাইতে হবে। এরপর দেখো বাক্যের প্রধান অংশ কয়টা? বাক্যের প্রধান অংশ 3টা। ইংলিশে যেরকম সাবজেক্ট আর অবজেক্ট, বাংলা ভাষা তেমনি কি কর্তা কর্ম এবং ক্রিয়া। শুধু পার্থক্য হচ্ছে ইংলিশে সাবজেক্টের পরে ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে, আর এখানে আগে কর্তা বসে, কর্ম বসে, ক্রিয়াপদ শেষে বসে। আমরা বাংলায় লিখলে কি বলবো? আমি ভাত খাই। বাংলা লিখলে কি হবে? আমি ভাত, আর হচ্ছে লাস্ট হবে খাই। ইংলিশে হলে আই, তারপর হচ্ছে ক্রিয়াপদে খাই ইট, এরপর হচ্ছে লাস্টে হবে কি রাইস। তার মানে বাংলা আর ইংলিশের এই কর্তা কর্মের যে সিরিয়াল সেটার মধ্যে একটু পার্থক্য আছে। হ্যাঁ, মিল হচ্ছে সাবজেক্ট দুইটা আগে আসবে, আর পার্থক্য হচ্ছে ক্রিয়াপদটা শেষে বসবে। ঠিক আছে, এইটুক। বাক্যের মধ্যে স্থান পা প্রত্যেক শব্দকে পদ বলে, এটাও কিছু না, পদের ক্লাসে করেছি, এখানে বোঝার কিছু নেই, শুধু এটা দেখে নিলাম। আসলে লিখছি কারণ কি, প্রশ্ন এমসিকিউতে আসছিল, সেটা যাতে তোমরা এই খাতে পড়ে যেতে ওখানে পারো, এই জন্য এখানে দিয়ে দিয়েছি। বাক্যের মধ্যে একাধিক শব্দগুচ্ছকে কি বলে? ফ্রেজ বলে। ইংলিশে যেমন যেটাকে ফ্রেজ বলে, বাংলাকে বলে কি? বাংলায় বলা হচ্ছে বর্গ। ইংলিশে ফ্রেজ কাকে বলে? দ্যাট ওয়ার্ড। এটা একটা ওয়ার্ড, কিংবা অ্যাপেল এটা একটা ওয়ার্ড। কিন্তু এ লট অফ, দেখো 3টা ওয়ার্ড মানে 3টা শব্দ মিলে, 3টা বর্ণগুচ্ছ মিলে একটা বাক্য হয়ে গেছে, আসলে একটা ফ্রেজ হয়ে গেছে। এরকম যে অর্থ থাকবে না, ক্রিয়াপদ থাকবে না। তো বাংলা বাক্যেরও আচ্ছা ফ্রেজ আমি বর্গ বুঝাই দিচ্ছি। যেমন দেখো রফিক জরবা বরকত সালাম, অনেক শব্দ হয়েছে, অনেকগুলো শব্দ, কিন্তু এটা বাক্য হয়নি, এটা একটা বর্গ। বাংলা জাতির অহংকার, এখানে 3টা শব্দ আছে, কিন্তু কি হয় নাই? তোমার কি হয়নি? বাক্য হয়নি। এটা এই শুধু এই 3টে শব্দ একটা ফ্রেজ। এরকম ঢাকার রাজপথ, এটা ক্রিয়াপদ হয়নি, বাক্য হয়নি, কিন্তু শুধু এতটুকু, এটাই হচ্ছে কি এরপরে আসো আদর্শ বাক্য বা সার্থক বাক্যের কয়টা গুণ? 3টা গুণ থাকা দরকার। কি? আকাঙ্ক্ষা, আসক্তি, তারপর হচ্ছে যোগ্যতা। এইটাকে মনোযোগ দিয়ে পড়ো। হ্যাঁ, একেবারে কোনো যদি ভিডিওটা আগে অংশ দেখে না থাকো, বাক্যেরা যদি এখান দিয়ে স্কিপ করে গিয়ে থাকে, তারা সব আসলে খুব খারাপ কাজ করেছে এবং সবচেয়ে বড় বিপদে পড়েছে। এই পর্যন্ত যারা এসে পড়েছো তারা এই ভিডিওটা দেখতে হবে, মনোযোগ দিয়ে বুঝতে হবে। আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে এবং এটা আমরা কিন্তু 2বার পড়াবো। বোর্ড কোয়েশ্চেন যখন আসবে তখন আরেকবার পড়াবো, কারণ এই টপিকটা গুরুত্বপূর্ণ অনেক। দেখো, একটা আদর্শ বাক্য মানে এটা আসলে যে বাক্য কিনা, তুমি একটা কিছু লিখে দিছো, ইংলিশ তোমাকে কি বলছে? মেক সেন্টেন্স বানাইতে বলছে, তুমি বানাই দিলা, বাক্য আসলে হয়েছে কিনা? তো বাক্য হওয়ার জন্য তোমাকে 3টা জিনিস পূরণ করতে হবে। 3টা যদি পাওয়া যায় তাহলে বসবে সেটা বাক্য, আর না পাওয়া গেলে সেটা বাক্য না। উদাহরণ, এবং 3টার জিনিসের নাম আছে। একটা নাম দিচ্ছে আকাঙ্ক্ষা, একটা নাম হয়েছে আসক্তি, একটা নাম হয়েছে যোগ্যতা। এখন আকাঙ্ক্ষা কাকে বলে? আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাই আকাঙ্ক্ষা। এই সংজ্ঞাটাকে তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, কোনো উপায় নেই, মুখস্থ করতে হবে, কারণ তোমাকে লিখতে তো হবেই, সেজন্য এই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলতে হবে। অবশ্যই বুঝতে পারবা, বুঝতে তো পারছো বোধ হয়,
অর্থাৎ যদি তোমার বাক্যটা শোনার পরে আমার আকাঙ্ক্ষা তৃপ্তি না পূরণ হয় তাহলে তোমার সেটা বাক্য হবে না। আমি বললাম আমি স্কুল, এরপর বললাম না আমি স্কুলে গিয়ে কি, এটুকু আমি স্কুলে গিয়েছি না আমি স্কুলে থেকে এসেছি, কিছু কিন্তু আমি স্কুল, বাক্যটা অপূর্ণ রইল। এই যেটা যদি হয়, আকাঙ্ক্ষা যদি ফিল আপ না হয় তাহলে এটা বাক্য হইল না। ঠিক আছে? এখন অনেকে একটা প্রশ্ন করে, তার বাক্য তো আসলে মনে ভাব তো কোনোভাবে ফিল আপ করা যায় না, যে বাবা বাজারে গিয়েছেন, এই যে বাবা যে বাজারে গিয়েছেন এই বাক্যটা কি বাক্য হয়েছে? কারণ আমার তো মনে আকাঙ্ক্ষা রয়ে গেছে, বাবা বাজারে গিয়ে কি কিনছে, কয়টা কিনছে, কেন কিনছে, কিনছে নাকি না কিনে ফেরত আসছে, আমার মনে তো স্যার আকাঙ্ক্ষা রয়ে গেছে। এখন দেখো এখানে তোমার মনের আকাঙ্ক্ষা বোঝায় না হয়নি, এটা হচ্ছে বাক্য, শুধুমাত্র বাক্যটুকু আকাঙ্ক্ষা। এটা যদি না বুঝো তাহলে এখানটা একটু বুঝে নাও। অর্থাৎ বাক্যের উদ্দেশ্য আছে কিন্তু বিধেয় নাই, এমন যদি হয় তাহলে সেটা বাক্য নয়। তারপর হচ্ছে বাক্যটা অসমাপিকা ক্রিয়াপদে এসে শেষ হয়ে গেছে আর তারপর সমাপিকা ক্রিয়া নেই, এই দুইটা যদি হয় তাহলে সেটা বাক্য না। আমরা উদাহরণটা এখানে দেখি, খেয়াল করো, দেখো কি লেখা আছে, চন্দ্র পৃথিবীর চারদিকে, বাক্য হয়নি। যখন বলছি চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরে, এই যে এখন বাক্য হয়েছে। ঠিক আছে? তাহলে কি, এই তো আমাদের একটা ক্রিয়াপদ সহ উদ্দেশ্য পাওয়া গেছে, বিধেয় পাওয়া গেছে, সুতরাং এখন এটা বাক্য হয়েছে। তারপরে হয়ে আসতেছে হচ্ছে আসক্তি। আসক্তি কি জিনিস? আসক্তি হচ্ছে পদের শৃঙ্খলা। আসক্তি কি? আসক্তি হচ্ছে মানে এক বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী কি আসক্তি। অর্থাৎ একটা পদের পরে পরের পদ কি হবে, এই যে পদের যে ধারাবাহিকতা, পদের যে শৃঙ্খলা, এটাই হচ্ছে কি আসক্তি। যেমন তুমি যদি বলো কাল বিতরণী হবে উৎসব আমাদের স্কুল পুরস্কার স্কুলে অনুষ্ঠিত, এটা বাক্য হইল? কাল স্কুল মানে তুমি কোনটা কর্তা কোনটা কর্ম আগে পরে মিলে শব্দ প্যাকচার করে দিয়ে দিছো। এটা যদি হয়, অর্থাৎ পদের যে শৃঙ্খলা সুন্দর করে সাজানো, মানে আসক্তিকে তোমরা মনে রাখতে পারো সাজানো। হ্যাঁ, ওকে, সাজানো, আসক্তির স থেকে মনে রাখবা কি সাজানো, অর্থাৎ সাজানো নাই, তাইলে ওটা বাক্য হবে না, বাক্যকে সাজাই দিতে হবে। কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হবে, তার মানে বাক্যের দুইটা যোগ্যতার বা দুইটা গুণের নাম বুঝে পেয়েছো, যে দুইটা গুণ না থাকলে বাক্য হবে না। এবার এটা বুঝি, এটার নাম হচ্ছে যোগ্যতা। অর্থাৎ বাক্যটাকে বাস্তবসম্মত হইতে হবে, যদি না হয় তাহলে সেটা বাক্য না। উদাহরণ, বর্ষার রোদে প্লাবনের সৃষ্টি হয়। আচ্ছা, রোদে কখনো প্লাবনের সৃষ্টি হয়, রোদে কখনো বন্যার সৃষ্টি হয়? সম্ভব। যদি বলি হাতি আকাশে উড়ে, এরকম ধরনের বাক্য বললে হবে না। ঠিক আছে? হাতি কিন্তু আকাশে উঠতে পারে আসলেই। আল্লাহ দেখো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হাতি যদি আকাশে উঠতে পারতো, আমাদের কি সর্বনাশ হইতো চিন্তা করো তো। মাঝে মাঝে কাক কি করে, একটু টুকটাক মাথায় বা এই পেশায় কি করে, হালকা করে দাঁত মাইজা কি করে টুথপেস্ট ফেলায়, তাই না? এখন এই কাজ যদি হাতি করতো তাহলে বুঝো কি অবস্থা। একেবারে হাতির তলে পড়া, মানে হাতির তলে না, হাতি যেটা ফালাইতো ধুম করে আকাশ থেকে, সেটা নিচে পড়া মনে করো তোমার কবর হয়ে যেত। এতগুলো হাতি তো করলে তো এতগুলো করে করবে, তাই না? তো যাই হোক, সর্বনাশ হইতো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এরকম ধরনের বাক্য, যে হাতি আকাশে উড়ে, হাতি হচ্ছে খাম্বা বেয়ে ওঠে, এই ধরনের বাক্য তুমি যদি করো সেটা কি হবে? বাক্য হবে না, কারণ সেই বাক্যটা যৌক্তিক সম্পন্ন না। তোমাদের দুইটা প্রশ্ন থাকতে পারে, স্যার এটার এটা এত ফালতু বাক্য কেউ লেখে, কেউ এরকম লেখে, কাল বিতরণের উৎসব আমাদের, এগুলো কেউ ভুল কেউ করে? হ্যাঁ ভাই, এরকম ভুলও আমরা করি। আমরা লিখি না বিরাট গরু ছাগলের হাট, এই যে বিরাটটা তুমি ঠিক মতো জায়গায় বসাতে পারো না, হবে গরু ছাগলের বিরাট হাট, মানে হাটের আগে বিরাট লাগবে। এই যে তুমি পদটাকে ঠিক মতো বসাতে পারো না, এটাই আসক্তির অভাব পড়েছে। এরকম ভুল আরো আমরা করি। আমরা কি বলি, যেখানে গরু ও মুরগির ডিম পাওয়া যায়, মনে হচ্ছে গরুর ডিম ও মুরগির ডিম পাওয়া যায়, অথচ গরুর দুধ ও মুরগির ডিম পাওয়া যায় বলতে হবে, না বলেছে গরুর ডিম ও দুধ পাওয়া যায়। তাহলে এরকম ধরনের একটু শিলাদের আসা যেই আমাদের এই ধরনের সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা আকাঙ্ক্ষা আসক্তির যোগ্যতার এই কথাগুলোর মানে বুঝে ফেললাম। এইটা অবশ্য পড়বা, পড়ে তুমি কিছুটা নেওয়ার চেষ্টা করবে। এটা পড়লে তোমার একটা ওই যে দেখছো না পদসংস্থান, মানে বলছে এখানে খুব বেশি গুরুত্ব দিয়ে পড়ার দরকার নাই, জাস্ট খালি একটা রিডিং পড়ে একটু ধারণা নিবা যে না আমি এটা জিনিসটা জানলাম, একটা নতুন কিছু বুঝতে পারলাম, বুঝতে পারলে তো ভালো, বুঝতে না পারলেও একটা নতুন একটা আইডিয়া তোমার হইলো। এইটার জন্য এগুলো একটু পড়বা, মুখস্থ করতে চাইও না, এটাকে মুখস্থ করে নিও। এটা আবার একটু গুরুত্বপূর্ণ। এখানে যে ইয়ার যোগ্যতার যে 5টা প্রকার বলছে, সেই 5টা প্রকার বোঝাটা গুরুত্বপূর্ণ। কারণ তোমরা এই যোগ্যতা বলতে খালি মাথায় ঢুকছে কি ওই হাতি আকাশে ওরা, তারপর হচ্ছে গরু ঘাস খায় না বাঘ ঘাস খায়, তাই এরকম ধরনের হাবি যাবে কিছু বাক্য মাথায়, আজগুবি জিনিস ঢুকে গেছে। তো আজগুবির এই ঘটনাটা এটা বাচ্চা পর্যায়ে ঠিক ছিল, তোমাদের পর্যায়ে সেটা মানায় না। তোমাদের হতে হবে ব্যাকরণের ভাষা অনুযায়ী, যে রীতিশত অর্থবাচকতা, উপমার ভুল প্রয়োগ, দুর্বোধতা, বাল্যদোষ, গুরুচণ্ডালী দোষ, এইগুলো বলতে তোমাকে এটা বুঝাইতে হবে।
শব্দটা আছে চরিততে, তুমি লিখে ফেলেছো সাধুতে, কিংবা কিছু সাধুতে কিছু চরিত লিখেছো, এই ধরনের ভুলগুলো করে ফেলেছো। সুতরাং এদিকে একটু নজর দিতে হবে। এবার আসি বাক্যের প্রকারভেদ। বাক্যের প্রকারভেদ যদি বলি, বাক্য বেশ কয়েক প্রকারভেদ, বা বাক্যের প্রকারের শেষ নেই। এখন দেখতে হবে বাক্যটা প্রকারভেদটা কিসের ভিত্তিতে। দেখো, গঠনের ভিত্তিতে বাক্য 3 প্রকার: সরল, যৌগিক আর জটিল। তারপর হচ্ছে মানে বক্তার যে উদ্দেশ্য, বক্তা কি প্রকাশ করতে হয়, বক্তার মানে বক্তব্যের ধরন অনুযায়ী বাক্য 4 প্রকার, যেটা ইংলিশে তোমাদের 5 প্রকার। সেটা কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ আর কি এক্সক্লেমেটরি। বাংলায় বিবৃতি, প্রশ্ন, অনুজ্ঞা আর হচ্ছে আবেগ। এরপরে যেটা আছে, এটা ইংলিশের ভয়েস অনুযায়ী। ইংলিশের মধ্যে ভয়েস যেমন 2টা, কি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। বাংলা বলে কর্তাবাচ্য আর কর্মবাচ্য। কিন্তু বাংলায় ভয়েস কিন্তু আরো একটা আছে, সেটা হচ্ছে ভাববাচ্য, মানে ক্রিয়াপদ প্রধান। আর একটা আছে কর্ম কর্তাবাচ্য। তাই বাংলায় বাচ্য হয়ে গেছে প্রায় বলতে গেলে 3 থেকে 4 প্রকার। এরপরে ইংলিশে যেটা ন্যারেশন, ন্যারেশন অনুযায়ী প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি, ইংলিশে যেমন ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, বাংলা এরকম প্রকারভেদ করা যায়। এরপর একটা বাক্যের একটা প্রকারভেদ আছে সক্রিয় বাক্য, একটা হচ্ছে অক্রিয় বাক্য। সক্রিয় বাক্য, অক্রিয় বাক্য কি? অর্থাৎ যে বাক্যের মধ্যে কি আছে, ক্রিয়াপদ আছে। যেমন মা আমার মা চাকরি করেন, এখানে দেখো কোনো ক্রিয়াপদ নাই, অক্রিয়। নাম কি দিছে দেখছো? অক্রিয় মানে কি? ক্রিয়াপদ নাই। এখন ক্রিয়াপদ আমরা তো জানি কি, বাক্য হওয়ার জন্য ক্রিয়াপদ মাস্ট লাগবেই। এখন এমন কোনো বাক্য দেখি যে বাক্যের মধ্যে ক্রিয়াপদ নেই, যেমন তুমি আমার ভাই। এই ভাইয়ের মধ্যে ক্রিয়াপদ কই? তিনি বাংলাদেশের নাগরিক, এখানে ক্রিয়াপদ কই? ও সেখানে ক্রিয়াপদ আছে, তবে উজ্জ। তিনি বাংলাদেশের নাগরিক হন, এই হনটা উজ্জ, বা হবে উজ্জ। তাহলে সেই ক্রিয়াপদগুলো হচ্ছে উজ্জ, কিংবা উজ্জ যদি থাকে তাহলে সেটা অক্রিয়, আর থাকলে সক্রিয়। তাহলে এইটুকু যদি বুঝতে পারছো, বুঝলে বুঝবা, না হলে নাই। তা তোমার এই মানে না হলে নাকি আসলে এটা প্রয়োজন তেমন পড়বে না, খালি জেনে রাখা ভালো। কিন্তু এই 2টার প্রকারভেদ মুখস্থ তোমাকে করে নিতে পারলে খাতায় লেখো। দেখো, মুখ দিয়ে বলে তো পারতেছো, আশা করি খাতায় লিখে তুমি 3 প্রকার লিখতে পারছো। সরল, যৌগিক, জটিল 3 লিখতে পারতেছো কিনা, বিবৃতি, প্রশ্ন, অনুজ্ঞা 4টা প্রকার লিখতে পারছো কিনা, একটু আয়ত্তে নিয়ে নিতে পারলেই হয়েছে। এগুলোকে তোমাকে এত প্র্যাকটিস করে দেখতে হবে না। একটু পড়ছো যে বা শুনছো যে, দেখছো যে, ওটুকু যথেষ্ট হবে। ঠিক আছে, তাহলে আমাদের এটা শেষ। আমরা পরের ভিডিও এই টপিকে করব, অর্থাৎ সরল, যৌগিক, জটিল। তো যারা সরল, যৌগিক, জটিলে আটকে যাচ্ছ, পরীক্ষায় পারা নাম্বার পাচ্ছ না, তুমি জীবন নিয়ে হতাশ, তারা হচ্ছে দেখতে পারো সেই ভিডিওটি। ওকে, তাহলে সেই ভিডিওটি এক ফাইলে কি যথেষ্ট, মানে এক ভিডিওতেই তোমার সরল, যৌগিক, জটিলের সব সমস্যার সমাধান, এবং সেই বেসিক সহ বোর্ড কোশ্চেনও কিন্তু করবো সমাধান। তো সেই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।